আগে শুয়ে পড়ি। আজকে আমি শুয়ে পড়েছি, তুমি এলে পরে, তাহলে খিল তুমি দিবা না, আমি আবার উঠে যাবো কি করে? খিলটা দিয়ে শুকি পারি না। এই স্বামী স্ত্রী দুইজন খুব তর্কাতর্কি বেঁধে গেল। ওই দিন আবার ওই ঘরের পিছনে এসে এক চোর এসে সব শুনতে পেরে, মানে সিঙ্গেল চোর। আগে সেন কাটে চুরি হতে পারি, কাঁচা ঘর পাকা ঘর সব আগে ছিল না, কাঁচা ঘর বাঁশের গুড়ি, বাঁশের বেড়া, চটার বেড়া, এইভাবে তা ও সে সুযোগের অপেক্ষায় বসে আছে। তখন স্বামী বলছে যে দেখো, তুমি যদি খিল না দাও আমি খিল দিয়ে শুতে পারবো না, খিল দেওয়া করবো তোমার, আমি আর খিল দিতে পারবো। তুমি উঠে দিয়ে পারো, খিল দেওয়াও নাই, দরজা পড়ে থাকবে, তবে দরজা এরকম আঁকড়া পড়ে থাকবে না, এটা হয়। তখন বলছে শোনে, একটা শর্ত আছে, যে আগে কথা বলবে এই রাত্রির মধ্যে তারই এই খিল দিতে হবে। যদি তুমি আগে কোন রকম কথা বলো এরপর থেকে, তাহলে তোমার খিল দিবার, আমি যদি প্রয়োজনে কথা বলি আমি খিল দেব। তা খিল দেওয়ার ভয়তে আর কেউ কথা বলছে না, চুপচাপ যার যার মতো সেই শুয়ে পড়ে। কিন্তু ওই চোর সব শুয়ে বলে, এই তো সুযোগ, এই খিল দেওয়ার ভয়তে কেউ কথা বলছে না, এই সুযোগে সামনে দিয়ে এসে ঘরের দরজা খুলে দুটোর কান ধরে তুলে, এই পাঠানোর গলারে গহনাগাটি যা খুলে আসবে তাতে বেড়ে সব খুলে যাচ্ছে। খিল দেওয়ার ভয়তে কেউ কথা বলছে না। ভালো কাপড় চোপড়, বাসন কোসন কোথায় কি আছে পেতে, সব কাঁথা পিতলের বাসন, গহনাগাটি আর গোপন জায়গায় যা ছিল সব বেটে করে দিয়েছে। মাঝে মাঝে দুই একটা চট খাবার দিচ্ছে, যে খবরদার কিছু রাখবি না, যা আছে সব বেঁধেছে, যে এই বস্তায় ভরে দেবে, সব একটা বড় চিনির বস্তায় ভর্তি করে মুখটা বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে বলছে মাথায় কর, এক খাবড়া দিয়েছে এখানে দিয়ে বলছে ওই মাঠের ভেতরে আমরা লাগিয়েছি, কান ধরে বস্তার মাথায় তুলে দিয়ে করে নিয়ে যাচ্ছে। তাই খিল দেওয়ার ভয়কে হে জমিদার বাবু কথা বললাম না তো বললাম, সেই বস্তা নিয়ে ওই বোধহয় 1-1.5 মাইল দূরে দিয়ে বলছে যে এই শয়তান এ বস্তা আমাকে। তখন সেই চোর নিজের মাথায় সেই বস্তাটা তুলে নিয়ে পিঠিয়ে এমন একটা চোর মেরেছে জমিদার বাবু, এই জায়গায় এমন সে জায়গায় পার হয়ে গেছে, সেই দাগটা এখনো আমার আছে, খাল দাগি হয়ে গেছে। এইরকম মানে সে প্রায় 2.5 কিলো ওজনের সেই থাপ্পড়খানা দিয়ে। তারপরে কি হলো, তারপরে কি হলো, খিল রাখলাম না শুয়ে থাকলাম, সব নিয়ে গেল। ওই পরিধানের দাঁত দিয়ে ওর একখান ছিঁড়া কাপড়, ওটার আমার একখান ছিঁড়া কাপড় থাকলো। পরের দিন যার অন্তত 5-7 খানা বোর গায়ে গহনা, আমার হাতে আংটি, গলায় একটা হার, কিছুই আর নেই, করে সব নিয়ে গেছে। তো এখন বাড়িতে ঘরেতে যেই বেরোচ্ছি, বাবা ওই সামনের বারান্দায় বসে হুকো খাচ্ছে। তখন বলছে তোর বউ বেরোলো, দেখলাম এক ছিঁড়া কাপড়, আবার তোর দেখছি এক ছিঁড়া লেঙ্গি জড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, তোর গলার হার কই, আর ওই মুখ ভিজে করে মশলা নকরি করছে। এই কথা কি বলা যায় বাবার কাছে? কি করে বলি, লজ্জা আসছে। বাবা ধমক দিয়েছে, শয়তান বল তোর গলার হার কই, আর বৌমাও দেখলাম একদম হাফ ল্যাংটা, এক ছিঁড়া কাপড় পরেছে, আর সে গহনাগাটি কই, ওর কানে নেই, নাকে নেই, গলায় নেই, হাতে নেই, ছুরি নেই, কিছু নেই, এসব গেল কোথায়, খুলিয়ে রাখিস? তাহলে না বাবা খুলিয়ে রাখি। তা কি হলো সেগুলো? তাহলে এই ঘটনা ঘটেছে, আমি কাল যাত্রা সন্ধি দিয়ে বাড়ি এসে খেয়ে খেয়ে শুয়ে বললাম। তা তোমার বৌমারে বললাম যে ঘরে খিলটা দিয়ে, তা বৌমা বলে আমি দৈনিক পরে শুই, তুমি আগে এসে শুয়ে পড়ো, আমি খিল দিয়ে শুই, আজকে তুমি পরে এসো, খিলটা দাও। এই দুইজনে তর্কাতর্কি করে তখন ওই আমি তখন বললাম যে দেখো, যে আগে কথা বলবে তারই এই খিল দিতে হবে। তা সারা রাত ধরে তোমার বিটার বউ কথা বললো না, আমার কথা বললাম না, এই সুযোগ নিয়ে এক চোর ঘরে ঢুকে এই কানে আমাদের যা গহনা কাটি, আরো ভালো দাঁড়ি কাপড় চোপড় যা কাঁথা পিতল ছিল সব চুরি করে বস্তা ভর্তি করে আমার মাথায় তুলে দিয়ে ওই 1.5 মাইল টওয়ার দিয়ে কানের পিঠে এক খাওয়া দিয়ে, আর আগে একটা চর দেয়, কাঠ চোয়ালে মেরেছে, সে চর খাই আমি ত্রিভুবন ঘুরে আসি। এইভাবে আমার গহনা কাটি কাপড় চোপড় সবাই।
তখন আমার বাবা বলেছে যে তোর মতো বড় আহ্মক আর জগতে কয়টা তৈরি হবে, আর সৃষ্টি হবে না, ওদের ভবিষ্যতে হবে বলে সন্দেহ আছে, তোর এরকম আহ্মক তৈরি হবে। তাহলে জমিদার বাবু আমার অর্ধেক পাওনা না, তবে ঠিক আছে যা বললে খুব ভালোই বললে, যাও তুমি যা বলি ওর সেই জায়গা নিয়ে গেল। আর ছোটটার এবার ডাকের পালা, ছোটটারে ডেকে বলুন বল ওটা তোমার কি এই তুমি যে সম্পত্তির অর্ধেক ভাগ চাচ্ছ, তাই তুমি বড় আহ্মক হয়ে এই সম্পত্তির ভাগ এই কোনো সূত্র দেখাতে পারবো? তা বলে হ্যাঁ হ্যাঁ তা পারবো না, পারবো বলেই তো আমি এত ভাগ নেওয়ার জন্য চেষ্টা করি, যেটা সত্য কথা। তাহলে তাহলে বলো তোমার কি কেস, তুমি কোন কর্ম হয়েছে? তখন বলছে যে ওদের 3 বার বিয়ে করা, অন্তত 4 বছর পরে আমাদের 2 জনের বিয়ে হয়েছে। তা বিয়ে করেছে আজ এই বর্তমান 7 বছর আছে। তো এই 7 বছরের মধ্যে বহু চেষ্টা করি, কত মা ষষ্ঠীর পুজো করলাম, কত কলা গাছ পুজো করলাম, দিকে গাছে কল দিলাম, ফকির ফাগড়া, তেল ভরা, ধুলি ভরা, নাচনি ভরা, সিন্দুর ভরা, কত রকম করেও মা ষষ্ঠী কৃপা হয়ে গেছে, একটা সন্তান আদি আমাদের হইল। এই করে বয়স এখন এই বৃদ্ধ দশায় উঠে গেছে, বয়স হয়ে গেছে। তা তখন এই মনের দুঃখে আমার স্ত্রী একদিন বলছে যে দেখো তুমি বেঁচে থাকো, কারো তো আর একটা বিয়ে থাওয়া করি, এই বংশে একটা ছেলে যদি আমার ছাইপুরা কপাল দুর্ভাগ্যবতী মেয়ে ছেলে, আমি আমার যে রোগে ধরেছে এই চিন্তা রোগেই আমার খেয়ে আমি আর দীর্ঘস্থায়ী হব। তা আমি যদি মরিয়ে যাই, তুমি এক কাজ করো, ছেলের মধ্যে তুমি আর মেয়ের মধ্যে আমি, এই 2 জন, আর তো আমাদের কেউ নাই। তা আমি মরে গেলি, এই পিতা মাতার কাজ করে ছেলেতে, তো সেই তো বংশের কোনো রোগই নেই, তাই ধরা বাঁধবে কিনা? তা আমার নাম করে তুমি আমার ছেলের মতো হয়ে ধরাটা নিয়ে ধরা নিয়ে ধরা কাঁচা নিয়ে আমার এই চূড়ান্ত শান্তিটা করে, আর ওই শ্মশানে নিয়ে যে আমার মুখ অগ্নিটাও ছেলের কর্তব্য করো, তুমি আমার ছেলের মতো হয়ে মুখ অগ্নি করো। ঠিক আছে? তা জমিদার বাবু আমার বই চিন্তা করতে করতে একদিন পটল টাকা টিকিট পাই, তখন আর কি করি, শ্মশানে নিয়ে যায়, তার মুখ অগ্নি করলাম, ওখান থেকে এই ধরা কাঁচা গলায় করে বাড়ি এলাম। বাড়ি আলি আমার বাবা বলছে তোর মা তো হয়ে গেছে কত বেলা, তুই ধরা কাঁচা গলায় বাঁধেছিস কি করবি? তাহলে বাবা তোমার বৌমা মরে গিয়েছে না? তাহলে বৌমা মরে গেছে তার তোর কি, তুই হলি তার স্বামী, তো ধরা কাঁচা বাঁধে ছেলে টেটে থাকবি তারা। আর যদি অন্য এই বংশের কোনো ছেলে থাকে, কোনো ভাই বা জ্যাঠা কাকা, তারাও বাঁধতে পারে প্রয়োজন, কিন্তু এই বংশের তো সেরকম বান্না মতো কেউ নেই। তো তুই এক ধরা কাঁচা নিয়েছিস, তুই তো স্বামী। তাহলে বাবা বউ মরার সময় আমার এই কথা বলি, তার মরা মানসিক কথাটা না রেখে পারা যায়, তাই আমি শ্মশান থেকে ধরা কাঁচা নিয়েছি। শয়তান তোর মতো বড় আহ্মক এরকম কেউ আছে, বউ মরে গেলে কেউ ধরা গলায় নেয় নাকি? শয়তান পরম পাপী, তোর মতো বড় আহ্মক দুনিয়ায় আর না, আর জন্মাবে। তাহলে জমিদার বাবু আমার অর্ধেক পাওনা নয়, এই কথা তো আমার বাবা বলে গেছে, আমি বলছি। তো তখন 4 ভাইতে গিয়ে বরুণ বলছে জমিদার বাবু পুত্র বুঝেছেন, ওর বাবা তো সব জানে যে কিরা কেমন ছেলে, তাই যুক্তি করিয়ে সে খুব বুদ্ধিমান ব্যক্তি ছিলেন, আহ্মক 4টেই কাটায় কাটায় সমান, এই 4 সমান ভাগই থাকছে, বিচারে কেউ সমান মানে কম বেশি হবে না, এই সম্পত্তির 4 ভাগ সমান সমান, এক একজন 4 অংশে ভাগ হয়ে যা পাওনা সবাই। বিচার শেষ হয়ে গেল, 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন গরুর বাবু, জমিদার বাবু নিয়ে আসলে ঘুরে ফেলে চলো বন্ধু। এখন আর এক কোটি রয়েছে, গল্প শেষ হয় না তো,
এই 6 মাস 9 মাসের গল্প। প্রত্যেক দিন অন্তত 4 ঘন্টা করে 6 মাস 9 মাস বললেই একটা গল্পের একটা শেষ সময় যে গল্প না এখন ওখান থেকে জমিদার বাবুর কাছ থেকে বিদায় নিয়ে ওনারা রওনা দিলেন। রওনা দেওয়ার পরে কি চলে যাচ্ছেন নাকি? এই কথাটা শুনে যান। তা ওখান থেকে বিদায় নিয়ে ওনারা পুনরায় আবার রওনা দিলেন। রওনা দিয়ে অন্তত 6 মাইল পথ অতিক্রম করেছে। 6 মাইল অতিক্রম করে বহু দূর চলে গিয়েছে। যাওয়ার পরে এক জায়গায় যে আর এক দৃশ্য দেখে, ও মা এখানে এত লোক কেন? দেখে যে ওখানে অন্তত 70 থেকে 80,000 লোক, কি 1 লক্ষ অধিকার, সব পুরুষ লোক, একটা মেয়ে নেই, মেয়ে লোক নেই। দেখে শুনে বলে এখানে কোন মেলা নাকি বন্ধু সবদিন দেখে যায়। এখন সেই জায়গা গিয়েছে, সেই জায়গা দিয়ে দেখে যে সেখানে এক বিরাট বড় রাজবাড়ি, প্রতাপশালী রাজা। এখন এই রাজার একটি দোষ আছে, এই লোকের, এই রাজার যিনি রানী, এই ধর্মসভায় রাজসভায় যা বড় বড় কেসের বিচার আচার হয়, সেই বিচার আচার গুলো আবার ওই অন্তঃপুরে দিয়ে রানীর কাছে দিয়ে উনি সেগুলো পরিবেশন করেন। দেখো তিনি রানী এই বিচারটা ঠিক মতো হয়েছে কিনা। আগে তো এই ন্যায্য বিচার হইতো ধর্মের পর ভিত্তি করে। এখন ঘুরঘাটের জগৎ ওসব সিন উঠে গিয়েছে। এখন খুনিরা রিহাই পাচ্ছে, ভালো লোক সাজা পাচ্ছে, এরকম অবস্থা। কারণ ধর্মহীন রাজত্ব ধ্বংস ছাড়া আর কিছু হয়। কালে কালে মহাধ্বংস নেমে আসতে হবে ভবিষ্যৎ। দেখতে পারবেন যারা থাকবেন, এর পরিণাম যা হবে। এখন ওই রানীর বিচার আচার করে যদি বলতো না এটা ঠিক ন্যায্য বিচার হয়নি, এই বিচারটা এইভাবে, ওই রাজা আবার এসে পরের দিন রাজসভায় যারা বিচারক ছিল তার কাছে বলতো যে এই জায়গায় আমার রানী ধরে দিয়েছে। তারা অস্বীকার করতে পারতেন না। রানী খুব বুদ্ধিমান এবং ধর্ম সেটা ছিল, সেই কথাটাই ঠিক ঠিক মেনে নিতে হইতো রাজসভায়। তাই ওনার একটা আখ্যা বেরিয়ে গিয়েছিল, ওই রানী হইল মেয়ে মুখ, মেয়ে লোকের কথা ভিন্ন চলতে পারে না। মানে এক রাজার পায়খানা হইত, তা রাজার কবিরাজ ডাক্তার বলতে হেরে গিয়েছে, হেরে গেলি এ পায়খানার হয় না তো হয় না, অনেক উদ্ধাবদ্ধ খাটিয়ে অনেক এক কবিরাজ, তার নাম হইল গৌতম কবিরাজ। সেই কবিরাজের বড়ি খেয়ে একদিন এই সকালবেলা এই একটা কাগের মাথার মতো এরকম একটা গুঁজে পায়খানা হলি। এই লোকজন বাইরে এসে প্রকাশ করছে রাজার পায়খানা হয়েছে কিরকম, তাহলে একটা কাগের মাথার মতো পায়খানা হয়েছে, কালো জটিল পাথরের মতো ভালো কথা। সে শুনিয়ে যে ওই পাড়াতে খবর দিল, ওরে শুনেছিস রাজার পায়খানা হয়েছে 7 দিন পরে, কিরকম, তাহলে একটা কাগের মাথা হয়েছে, মানে মাথার মতো এখন ওদিক দিয়ে মাথায় পরিণত হয়ে গেল। ওখান থেকে শুনতে শুনতে ওই পাড়ার ওই মাথা পর্যন্ত, গ্রামের ওই মাথায় পর্যন্ত জাতি রাজার পাশা দিয়ে ধাকে ধাকে কাঁদল। এই কথা না লতা এইভাবে বেরিয়ে পড়বে, সাংঘাতিক। যত মুখ পাল্টাবে কথার পরিধি সেই রকম বেড়ে যাবে। আজ এই যে রাজা মেয়ে মুখ, এইরকম একটা প্রবাদ জড়িয়ে গিয়েছে। গ্রামের লোক একদিন রাজা রাত্রি একা একা নগর ভ্রমণ করে আসছে, যে কার কি অভাব অভিযোগ। আগেকার রাজারা এরকম ধর্মশীলা শীত ছিলেন, প্রজাদের অভাব অভিযোগ বুঝে সেখানে তার যা প্রয়োজন তাই লোক দিয়ে পাঠিয়ে দিতেন। আর এখন তো সব শোষণকারী রাজাবিহীন মন্ত্রী রাজত্ব 5 বছরের ম্যাপ, 5 বছর পরে মামলা ডিসমিস হয়ে গেল, সব যাবে। 5 বছর টিকে থাকতে পারবি, 3 সপ্তাহে 21 কোটি বসে খাবে, সেই রকম। এসবগুলো হচ্ছে না, কোটি কোটি টাকা খাইয়ে মন্ত্রীরা সব কেলেঙ্কারি, ঘুষি কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, পেট্রোল ডিজেল কেলেঙ্কারি, বোফর্স কেলেঙ্কারি, সবগুলো কি সব কোটি কোটি টাকা খাইয়ে সব কেনাই। কারণ ভোটের রাজত্ব 5 বছর। আগের তো এরকম ধারাবাহিক রাজত্ব নেই, উঠে গিয়েছে।
তাই এখন একদিন আসছি, বউটা বলছে যে দেখো তুমি এই কলার কান্দিটা বিক্রি করে দিলে অল্প দামে, ওই কলার যে দাম বাজারে অনেক দামে বিক্রি হতো, এই সবরি কলা, এত বড় বড় কলা, এই কলাটা অন্তত 10 টাকায় বিক্রি হতো। তখন সস্তার আমার 10 টাকায় 10 টাকার দাম ছিল। 1 টাকায় 1800 করে চাইল, আমরাই ছোটবেলা কিনেছি, রেমুনির চাইল আসতো 1800 চাইল 1 টাকায় পাওয়া যেত। তা আর এই যে কালের কথা বলা হচ্ছে, তখন টাকায় 4.5 মণ করে চাল পাওয়া যেত 1 টাকায়। শায়েস্তা খারা মানে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। পরপর যত দিন যাচ্ছে ততই ধনী বলতেই আসে, অন্ধকারে বিরাট করে নিচ্ছে। তা তখন কি করেছে, এখন ওই বউটা একজনের স্বামীরে বলছে রাতে, যে কলার কানটা তুমি আমার পর ভাত যদি দিতে, আমি কলার কানটা তোমার 10 টাকায়, তুমি 8 টাকায় বেচবে কেন? 2 টাকা তোমার কম হয়ে গেল, 2 টাকা থাকলে কত কাজ হতো জানো তো? তারপরে জানি আমার জ্ঞান দিতে হবে না, আমিও মেয়ের লোকের কি আমাদের রাজা নাকি, রাজা মেয়ের লোকের কথা শুনি? আমি তোর কথা শুনি, আমার কলা গাছ আমি 8 টাকায় বেশি নাই, দিয়ে দিই, তোর বুদ্ধি নেব। আমি কোনো মেয়ে লোকের কথা শুনে কাজ করি? আপন বুদ্ধিতে ফকির হওয়া ভালো, পরের বুদ্ধিতে ধনী হওয়া ভালো না। পরবুদ্ধি নাশের কারণ হয়। তুই তো বউ তো তুই পর, তুই আইসিস শোকের জন্য আইসিস, দরকার হলে তুই আমার ত্যাগ করে আগে আরেকজন, এই নিয়ে দরকার তো কি হবে? রাজা চুপ করে শুনে কোনো কথাবার্তা না বলে, তখন মনে মনে চিন্তা করলাম একটা পরীক্ষা করবো, যে মেয়ে লোকের কথা না শুনে এই ঘর সংসার কজন লোকে করতে পারে। এই জিনিসটা আমার একটা পরীক্ষা করার বিশেষ প্রয়োজন আছে। আমি তো শুনি, কারণ এই সংসার ধর্মে স্ত্রীকে সংসারের রাজা পুরুষ সে বাইরে থেকে গুছিয়ে আয়পত্র করে এনে স্ত্রীর হাতে দেয়, আর স্ত্রী মন্ত্রী স্বরূপিণী, তার মন্ত্রিত্বে যেমন রাজত্বের পরিচালন সুষ্ঠুভাবে হয়, স্ত্রী যদি ভালো হয়, সতী সাত্রীর মনে হয়, তবে তার পরিচালনায় সুখের সংসার হয়। তা আমি সেই স্ত্রীর কথাই শুনি। তা দেখে দিন এ বেটা তো খুব বিরামিটি নেছে, যে তোর কথা শুনবো কেন? ওই আমার কথাও বলেছে যে এই আমাদের রাজা মেয়ের লোকের কথা শুনিয়ে বিচার আচার করে, যা বিচার আচার হয় মেয়ের লোকের কাছে আগে ওখান থেকে কাড়িয়ে নিয়ে আসে, আবার তাই ঢালাই। আমি কি সেই রাজা পাইছিস না? তোর কথা শুনবো, এই নিয়ে তর্কাতর্কি করছে। রাজা সকালে শুনিয়ে এসে পরের দিন ওনার মন্ত্রীর সঙ্গে চুক্তি করে, দেখো আমার এই রাজত্বে কতজন লোক আছে যে তারা মেয়ে ছেলের কথা না শুনে একাই এই সংসার ধর্ম প্রতিপালন করতে পারে। এইটা আমি একটা পরীক্ষা করবো। কারণ মহারাজ কি করে হবে? তাহলে কালকেই আমার যত কর্মচারী আছে, আমার এই রাজত্বের এরিয়া যত দূর, ততদিন পর্যন্ত আগে ঢোল, আগে তো মাইকটাই ছিল না, ওই ঢোল বাঁধিয়ে গ্রামে গ্রামে এই কোনো ঘোষণা করতে হলে ঢোল বাঁধিয়ে লোকজন যুক্ত ঢোল বাঁধতে, কেন কেউ কিছু বললো বোধহয় ঘোষণা করছে যে আগামী কাল এই রাজবাড়ি যত বিবাহিত পুরুষগণ আছে, সেই পুরুষগণ ওই রাজবাড়ি যেতে হবে, রাজবাড়ির সামনে। রাজার বিশেষ প্রয়োজনে বিশেষ দরকার আছে, তাই যেতে